প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 24 ঘন্টায় রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনগুলো এত গুরুত্বপূর্ণ যে এটি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি কিছু সমালোচনাও উস্কে দিয়েছে। সমালোচনা উস্কে দিয়েছে এই কারণেই, রাষ্ট্রের এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাত দিয়েছেন এবং পরিবর্তন এনেছেন, যে পরিবর্তনগুলো এই মুহূর্তে প্রয়োজন ছিল না। তবুও তিনি করেছেন, কারণ যেহেতু তারা অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করেছে, সুতরাং এখানে তারা অনেক কিছু করতেই পারে। তাদের একটা প্ল্যান আছে, তাদের পরিকল্পনা মতো তারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের নিজেদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় বসাবে। এটি খুবই স্বাভাবিক, এটি তারা করতেই পারে। এখানে বিতর্কের কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। তবে যে জায়গাগুলোতে অত্যন্ত সুনামের সাথে কেউ কেউ দায়িত্ব পালন করছিল, সেখানে রদবদল অনেকেই এটি ভিন্ন চোখে দেখছে। আমরা সেনাবাহিনীতে যে রদবদলটা হয়েছে এইটা পরে আসছি। তার আগে চিফ প্রসিকিউটর যে পরিবর্তন করা হলো তাজুল ইসলামকে, এখন এই তাজুল ইসলাম কিন্তু একটি নাম ছিল না। তাজুল ইসলাম বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনগুলো বাদে বাকি সমস্ত মানুষের হৃদয়ের ভিতরে তিনি প্রবেশ করেছিলেন। তিনি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ থামানোর জন্য চেষ্টা করছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রমের মাধ্যমে সমস্ত অপরাধীদেরকে তিনি আইনের আওতায় আনার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং এক্ষেত্রে তিনি অনেকটা সফলও হয়েছেন। এমনকি সেনাবাহিনীর ভিতরে যে গুটি কয়েক অপরাধী ছিল, এই অপরাধীদেরকেও তিনি ছাড় দেন নাই। ধারণা করা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটিই মনে করছে যে সেনাবাহিনীর ভিতরে যে কয়জনকে তিনি গ্রেপ্তার করিয়েছেন, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করেছেন, এদেরই একটা কারসাজিতে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তিনি সরাসরি বিএনপির লোক। যদিও তাজুল ইসলামের ব্যাপারেও এই কথাটি প্রযোজ্য যে তিনিও একটি রাজনৈতিক মতাদর্শ ধারণ করতেন, তবে তিনি দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করতে পেরেছেন। আমিনুল ইসলাম নিয়োগ পাওয়ার পরেই তিনি একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের এখানে আমাদের একটু খটকা লেগেছে। তিনি বলেছেন, যারা নিরপরাধী, যারা অপরাধ করে নাই, তাদেরকে হয়রানি করা হবে না। এইখানেই কিন্তু খটকাটা লুকিয়ে আছে, এইখানেই আমাদের সন্দেহ জাগে। কে অপরাধী আর কে অপরাধী না, এই সংজ্ঞার ভিতরে ফেলেই বিরাট ডিলিংসের মাধ্যমে তাদেরকে পার করিয়ে দেওয়া হবে। সেনাবাহিনীর ভিতরের যে গুটি কয়েক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে খালাস দেওয়া হবে। এটি আপনারা লিখে রাখেন। অধিকাংশকে এই খালাসটা দেওয়া হবে কিসের মাধ্যমে? একটা ডিলিংসের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে। যেমন সমঝোতার মাধ্যমে নিলে সেটা চাঁদা হয় না, এই সমঝোতার মাধ্যমে তাদেরকে খালাস দেওয়া হবে। আরো কাউকে কাউকে, অর্থাৎ অ্যামাউন্টটা যে বাড়িয়ে দিতে পারবে তাকে তখন অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে না। বলা হবে তাকে মিছামিছি হয়রানি করা হচ্ছিল, তিনি এইটার সাথে জড়িত ছিলেন না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সন্দেহটা ওই জায়গায় গিয়ে ঠেকেছে যে শেখ হাসিনাকেও হয়তো একটা সমঝোতার মাধ্যমে মৃত্যুদণ্ডের জায়গায় ওটাকে রিভিউর মাধ্যমে কমিয়ে এনে তাদেরকে রাজনৈতিক করার একটা বন্দোবস্ত করা হতে পারে, এরকমই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এর ভিতরেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কালের কণ্ঠের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনিও কয়েকবার, তার যে বক্তব্য সেখানে তিনি কয়েকবার বলেছেন, ইউনূস সরকারকে দোষারোপ করেছেন, কয়েকজন উপদেষ্টাকে দোষারোপ করেছেন, আর বিএনপির ভূয়সী প্রশংসা করেছেন। অনেকবার তিনি এই কথা বলেছেন যে বিএনপির প্রচেষ্টার কারণেই এবং তিন বাহিনীর প্রধানের প্রচেষ্টার কারণে আমাকে তারা কিছু করতে পারে নাই। এই যে বিএনপি 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 বিএনপির প্রচেষ্টার কারণে, এটার মাধ্যমে কি রাষ্ট্রপতি বিএনপিকে নতুন করে কোনো বিতর্কের দিকে ঠেলে দিচ্ছেন? এটা কিন্তু ভাববার বিষয়। কারণ তিনি বিএনপিকে এই কারণে বিতর্কের দিকে ঠেলে দিচ্ছেন যে বিএনপি তার পক্ষে ছিল, এখনো আছে। তাহলে কৌশলে তিনি বিএনপিকে ডুবাচ্ছেন না তো? এই প্রশ্ন কিন্তু সামনে এসেছে। আরো কিছু পরিবর্তন যে হয়েছে সেনাবাহিনীর ভিতরে, এখানে ক্ষমতার কিছু কেন্দ্র আছে যে জায়গাগুলোতে
কোন জায়গাটা পাওয়ার চর্চা হয়, কোন জায়গাটা বেশি শক্তিশালী। এর ভিতরে সবচেয়ে পদাতিক ডিভিশনের ভিতরে পদাতিক ডিভিশন 24, যেটাকে চট্টগ্রাম অঞ্চল নিয়ে গঠিত, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পদাতিক ডিভিশন 55, এটা হচ্ছে যশোর এলাকা নিয়ে। এই যশোর এলাকার এটার সাথে 22টা জেলা সংযুক্ত। এই জায়গাগুলোতে যারা দায়িত্ব পালন করে, যেমন 24 পদাতিক ডিভিশনে যিনি দায়িত্ব পালন করেন, তিনি পরবর্তীতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে। তারপরে সাধারণত দেখা যায় উনিই সেনাপ্রধান হন, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন করেন তিনি সেনাপ্রধান হন। এটা হাসিনার আমলে এসে কিছুটা পরিবর্তন হয়েছে, তবে আমরা যদি দীর্ঘদিনের একটা তালিকা দেখি তাহলে এই নিয়মের খুব বেশি ব্যত্যয় হয় না। বর্তমান পিএসও যিনি ছিলেন কামরুল হাসান, অর্থাৎ ডক্টর ইউনুসের সাথে যিনি ছিলেন, তাকে বদলি করা হয়েছে। তাকে বদলি করে কোথায় দেওয়া হয়েছে? নিয়মটা ছিল কি, তিনি সেনাবাহিনীর ওইদিকে যাবেন, কিন্তু তার ক্যারিয়ারটা আপাতত শেষ হচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে রাষ্ট্রদূত হিসেবে। তো রাষ্ট্রদূত মানে এটা অনেকটা ওএসডির মতো। তো তার অপরাধ হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তিনি জামাত ঘরানার ছিলেন, এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। আজব ব্যাপার আমাদের দেশে। তার জায়গায় চট্টগ্রাম, অর্থাৎ ওই 24 পদাতিক ডিভিশনে যিনি দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল মুশফিকুর রহমান, তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল বানিয়ে এখানে পিএসও করা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরে তাকে সংযুক্ত করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই যে যশোর অঞ্চল যেটা 55 পদাতিক ডিভিশন, আগেই বলেছি যে সেটা 22টা জেলা নিয়ে এটা গঠিত। এই 55 পদাতিক ডিভিশনের যাকে জিওসি করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, তিনি ভারতে কর্মরত ছিলেন দীর্ঘদিন। আর ভারতে তো কারা কর্মরত থাকে বুঝতেই পারছেন, তাদেরকে সেইভাবেই ট্রেন্ড আপ করা হয়। মজার ব্যাপার হচ্ছে, ডিজিএফআই এর প্রধান করা হয়েছে কায়সার রশিদ চৌধুরীকে। কায়সার রশিদ চৌধুরী আগে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে, তাকে ডিজিএফআই এর ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ পাওয়ার পরে কিছু বিষয় সামনে এসেছে। বলা হচ্ছে এই কায়সার রশিদ চৌধুরীর আপন চাচাতো ভাই সেলিম আহমেদ, তিনি লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই যে যখন ডক্টর তাহের, তারপরে তাসনিম, যারা এরা লন্ডনে গেল, এদের উপরে যে ডিম ছুঁড়ে মারা হলো না, এর নেতৃত্ব দিয়েছিলেন ওই সেলিম আহমেদ, অর্থাৎ এই কায়সার রশিদ চৌধুরীর আপন চাচাতো ভাই। এই যে নিয়োগগুলো, এই নিয়োগগুলোর ভিতরে কেমন যেন একটু অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে। এই গন্ধগুলো, যে গন্ধটা এই সরকারকে সমালোচনার মুখে ঠেলে দিচ্ছে। তারেক রহমানের সরকারকে কিন্তু প্রমাণ করতে হবে যে তারা ভারতের প্রতি নতজানু নয়। কারণ একটি কাজ বাংলাদেশে আপাতত হয়েছে, শেখ হাসিনাকে বিদায়ের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগ বাদে সমস্ত মানুষের ভিতরে ভারতের প্রতি যে ভারতের যে দাদাগিরি, এইটাকে না বলার একটা মানসিকতা কিন্তু তৈরি হয়েছে। সুতরাং বিএনপি যদি এই পালসটা ধরে চলার চেষ্টা না করে, তাহলে কিন্তু বিএনপিকে এর চড়া মূল্য চোকাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের সরকার, বিএনপির সরকার ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে অনেকটা ঝড়ের গতিতে, কিংবা যাকে বলা হয় উল্কার গতিতে এগিয়ে চলছে। তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়নের জন্য তারা দৃশ্যত তৎপরতা দেখাচ্ছে। এবং বিভিন্ন মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ডে স্থবিরতা ছিল গত 17 মাসে, কিংবা আওয়ামী লীগ জমানাতে যে সকল অভিযোগ ছিল, খুব দ্রুত সেই বিষয়গুলো উত্তীর্ণ করার জন্য বা সেই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য তারা চমক সৃষ্টি করতে চাচ্ছে। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি খাল কাটা শুরু করে দিয়েছেন। তথ্যমন্ত্রী যিনি আছেন জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি প্রেস ক্লাবে আসছেন, সংবাদপত্র সাংবাদিকদের সঙ্গে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলছেন এবং সাংবাদিকদের জন্য সচিবালয় রীতিমতো উন্মুক্ত করে দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সাহেব, তিনি সেই ক্রীড়া সাংবাদিকদের জন্য
তার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। সেই আওয়ামী লীগ জমানাতে যে সকল বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসান, তাদেরকে আবার ক্রিকেট অঙ্গনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। এবং ক্রিকেট অঙ্গনে যারা স্টার, আওয়ামী লীগের স্টার, তাদেরকেও একীভূত করে পুরো ক্রীড়াঙ্গনে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন এমপি, সংসদ সদস্য তারা খুব কঠোর অবস্থানে আছেন। অনেকে নিজে মামলা করেছেন, অনেকে অনেক কিছু ধরিয়ে দিয়েছেন। তারপর তারেক রহমান সাহেব, তার যে কর্মকাণ্ড, সেটা তো রীতিমতো হিন্দি সিনেমার যে নায়ক রয়েছেন অনিল কাপুর, বিখ্যাত একটা সিনেমা, অনিল কাপুর অমরেশ পুরীর অভিনীত সেই বিখ্যাত নায়ক সিনেমা। তো সেই সিনেমাতে যেভাবে তিনি মাত্র 24 ঘন্টার জন্য রাষ্ট্র ক্ষমতায় পেয়ে রাষ্ট্রের সব কিছু উলটপালট করে দিয়েছিলেন এবং মানুষের মধ্যে জোয়ার তৈরি করেছিলেন, তেমনি তারেক রহমান সাহেব ক্ষমতায় বসার পর থেকে গত কয়েকদিনে একের পর এক চমক তিনি সৃষ্টি করে চলেছেন। তো এই অবস্থার পাশাপাশি সরকার যে খুব সাধু বা একেবারে গোবেচার নট লাইক দ্যাট, তারা জলে স্থলে অন্তরিক্ষে সব কাজ করে যাচ্ছে। তারা একই সঙ্গে নিজের দলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা, আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক, ভারসাম্যমূলক সম্পর্ক রক্ষা করা, আবার আওয়ামী লীগকে বাড়তে না দেওয়া বা আওয়ামী লীগের কারণে যেন তাদের কোনো অবস্থাতে নৈতিক পরাজয় না ঘটে, এই বিষয়গুলো তারা চিন্তাভাবনা করছেন এবং সেই বিষয়ে তারা কাজ করছেন। এবং তারা সবচেয়ে বেশি যে কাজ করছেন সেটি হলো গত 17 মাস ধরে প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, কূটনৈতিক পাড়া, সব জায়গাতে জামাত এবং এনসিপি যুগপৎভাবে যে দুর্গগুলো তৈরি করেছিল, সেই দুর্গগুলো তছনছ করে দেওয়ার তারা চেষ্টা করছেন। যেখানে জামাতের লোক ছিল, যেখানে এনসিপির লোক ছিল, কিংবা জামাত এনসিপিকে রাজি খুশি করিয়ে এমনকি অর্থের বিনিময়ে যারা বড় বড় পদপদবিতে বসেছিল তাদের সবাইকে টার্গেট করে একটা বিরাট অংশকে ইতিমধ্যে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। অনেকে নিজের ইচ্ছায় চলে গেছে এবং আরও অনেককে টার্গেট করে খুব দ্রুত তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গত 17 মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আইসিটির যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল, তারপর শিশির মনির, এদের নামগুলো যেভাবে আসছিল গত 2 দিনের মধ্যে এই নামগুলোর মোটামুটি একটা দফা রফা বিএনপি করে দিয়েছে। এর বাইরে বিচার অঙ্গন, পুলিশ বাহিনী, তারপর বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের যে আধিপত্য ছিল সেই আধিপত্য চুরমার করে দেওয়া হয়েছে। সকল সিটি কর্পোরেশনগুলোতে তাদের পছন্দের মানুষ, প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এ সকল সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই সেই সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকাণ্ড, ব্যবসায়িক কর্মকাণ্ড এবং সেই সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত জনগণের উপর বিএনপির আধিপত্য এবং প্রভাব, এই দুটো বিস্তার করার জন্য তারা কাজ করে যাচ্ছে। খুব সতর্কতার সাথে তারা চীনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, আর ভারতকেও কিন্তু তারা ছেড়ে দিচ্ছে না। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি সেটি হলো, যেভাবে সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে, এতে স্পষ্টতই সেনাবাহিনীর মধ্যে যে ভারতীয় লবিস্ট গ্রুপগুলো ছিল তারা মারাত্মক দুর্বল হয়ে পড়েছে। তো ভারতের সাথে যদি বিএনপির সম্পর্ক হয়ও, সেই সম্পর্ক দিয়ে ভারত অতীতে আওয়ামী লীগের উপর যে প্রভাব বিস্তার করতে পেরেছে বা আওয়ামী লীগকে যে কাজগুলো করাতে পেরেছে সেই কাজগুলো তাদের পক্ষে করানো সম্ভব হবে না। এটাই রূঢ় বাস্তবতা। অন্যদিকে এই যে সেনাবাহিনীতে পরিবর্তন, পুলিশ বাহিনীতে পরিবর্তন এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সঙ্গে চীনের সাথে যে সম্পর্ক স্থাপনের যে তোড়জোড় চলছে, তার প্রেক্ষিতে আমলাতন্ত্রের মধ্যে এই দুটো দেশের প্রতি দুর্বলতা প্রদর্শন করার জন্য বহু আমলা 10 পায়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চীনের রাষ্ট্রদূত জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন।
পাকিস্তান জাতীয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের যে সবচেয়ে বড় জাতীয় অনুষ্ঠান, আমাদের দেশে যেমন 16ই ডিসেম্বর, তদ্রুপ তাদের দেশে যে সবচেয়ে বড় জাতীয় দিবস, অর্থাৎ যে তারিখে শেরেবাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, সেই তারিখটিকে তারা উদযাপন করে তাদের জাতীয় উৎসব হিসেবে। এর কারণ হলো লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের পতন হয়েছিল। তো এই দিবসটি উদযাপন করা হয় জাতীয়ভাবে, সামরিকভাবে এবং নানা যাকে বলা হয় পাবলিক অ্যান্ড প্রাইভেট যে এন্টারপ্রেনার যারা রয়েছেন তাদের উদ্যোগে। পুরো পাকিস্তানের এটিকে নওরোজ হিসাবে, মানে নববর্ষের যে একটা আনন্দ, আমাদের পহেলা বৈশাখের যে একটা সার্বজনীন আনন্দ, এরকম রাষ্ট্রীয় আনন্দ হিসাবে সেই দিবসটিকে পালন করা হয়। এবং আশ্চর্য ব্যাপার হলো এবারে এই দিবসটিতে উজিরে আজম যিনি রয়েছেন পাকিস্তানের, তিনি সেনাপ্রধান যিনি রয়েছেন, তিনি রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের উজিরে আজম জনাব তারেক রহমান সাহেবকে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাই যদি হয় সেটা আমাদের জন্য একদিকে ভালো, যে এই লবির মাধ্যমে আমরা চীনের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবো, আর সৌদি আরব, পাকিস্তান, আমেরিকার সঙ্গে একটা বলয় গড়ে উঠবে। ভারত রাগ হবে কিন্তু কিছু করতে পারবে না। এখন তারেক রহমান সাহেব যাবেন কি যাবেন না, বা এই আমন্ত্রণ যদি আবার গ্রহণ না করেন, সেটাও কিন্তু তার জন্য ঝামেলা হয়ে যাবে। তো সব মিলিয়ে বঙ্গবন্ধু একবার কিন্তু এরকম বিপদে পড়েছিলেন। যখন ওআইসির সম্মেলন শুরু হলো স্বাধীনতার পর, বঙ্গবন্ধু চাইলেন যে তিনি সেখানে যাবেন, ভারত বলল যে না, তুমি যেতে পারবে না। এটা বঙ্গবন্ধুর জন্য খুব অসম্মানজনক ছিল। তো তিনি সঙ্গে সঙ্গে জুলফিকার আলী ভুট্টোকে বললেন যে ভুট্টোকে তিনি তুমি করে বলতেন, তো ভুট্টো তুমি আমাকে স্বীকৃতি দাও, তাড়াতাড়ি আমি পাকিস্তান আসবো। দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ অফ এ লিডার। তিনি বললেন যে নুসরাত কেমন আছে, মানে জুলফিকার আলী ভুট্টোর ওয়াইফ, নুসরাত কেমন আছে, বেনজির কেমন আছে, আমি আসবো, ওআইসিতে অংশগ্রহণ করব, তুমি আমাকে তাড়াতাড়ি স্বীকৃতি দাও। সেভাবে তাকে স্বীকৃতি দেওয়া হলো, তিনি ওআইসিতে গেলেন। এই যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হলো, যার জন্য তার জীবন দিতে হয়েছিল। তো সেই জমানা কিন্তু এখন আর নেই। কিন্তু এখন জনাব তারেক রহমান সাহেব যদি ভারতকে ভয় পান, আবার আমেরিকাকেও ভয় পান, পাকিস্তানের সঙ্গে সম্পর্কে এক পা এগোতে চান, তাহলে তিনি সবকুল হারাবেন। তার কাছে দুটো অপশন। একটা অপশন হলো যে আওয়ামী লীগকে নিয়ে মিলেমিশে রাজনীতি করবেন ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে, এটা তার টপ প্রায়োরিটি। আর এই টপ প্রায়োরিটি করতে গিয়ে অন্যান্য যে শক্তিগুলো রয়েছে, আন্তর্জাতিক শক্তি আছে, তাদের সঙ্গে একটা জাস্ট সহনশীল সম্পর্ক রাখবেন। আর দ্বিতীয়ত হলো যে তিনি বর্তমানে যারা বিরোধী দল আছে, জামাত, তাদেরকে পরিপূর্ণভাবে তিনি মদত দিবেন জামাতকে শক্তিশালী করার জন্য, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে গড়ে তোলার জন্য, এবং একটা রিয়েল অপোজিশন পার্টি হিসেবে তার যে সকল সুযোগ সুবিধা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে, সেই সুযোগ সুবিধা দিয়ে জামাতকে এতটা বিরোধ করে তুলবেন যে জামাতের অ্যাক্টিভিটিস দেখে লোকজন মনে করবে যে বাংলাদেশে এরা সত্যিকার বিরোধী দল, এখানে আওয়ামী লীগ দরকার নেই, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা নেই। এটা করবেন। আর পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক করবেন, চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন। আর এই ধারাবাহিকতায় কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হবে। এবং দ্বিতীয় ফেজে গিয়ে ইরান থাকবে কিন্তু চীনের মাধ্যমে, আর তুরস্কর সাথে তার একটা আলাদা সম্পর্ক গড়ে উঠবে। এই দুটো পন্থা ছাড়া তারেক রহমান সাহেবের আর কোনো বিকল্প নেই। আর এই কাজগুলো তাকে করতে হবে কিন্তু ঝড়ের মতো। বাংলাদেশে তিনি যে কাজগুলো ঝড়ের গতিতে করার চেষ্টা করছেন, এগুলো শুধু চমক সৃষ্টি করবে কয়েকদিন, কিন্তু লং রানে রাষ্ট্র পরিচালনায়, সরকারের স্থিতিশীলতা রক্ষায়, কিংবা তার যে সত্যিকার ইমেজ রক্ষা, এটা হবে না। তাকে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে একটা সিদ্ধান্ত নিতে হবে, এসপার নয় ওসপার, তিনি জিতবেন অথবা তিনি পরাজিত হবেন, তিনি সাহসী হবেন অথবা তিনি নতজান্য হবেন, এর মাঝামাঝি কোনো জায়গা নাই। তো এই কাজগুলো চলছে। নতুন সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে, হানিমুন পিরিয়ড যেটাকে বলা হয়, আদারওয়াইজ সরকারও ভালো কাজ করতে পারবে না, আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না। তো যে কাজটি সরকার ঝড়ের গতিতে করার চেষ্টা করছে, দোয়া করি তাদের মধ্যে যদি ভালো চিন্তা থাকে,
নেক আমল থাকে, সৎ আমল থাকে, দেশের কল্যাণ করার যে চিন্তা চেতনা থাকে, আল্লাহ তাদের কাজে বরকত দান করুন। আর যদি তাদের দুরভিসন্ধি থাকে, মুনাফিকি থাকে, দুষ্ট বুদ্ধি থাকে, দেশ থেকে টাকা পাচার করার ধান্দা থাকে, বিরোধী দলকে মেরে কুটি কুটি করার ধান্দা থাকে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আর তাদের এই দুষ্কর্ম যেন একেবারে বাসর ঘরই আল্লাহ তার আপন শক্তি দ্বারা দমন করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।